প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব পরিচিতির আজকের পর্বে চলুন জেনে আসি প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য অভ্যন্তরীণ রাজনীতি, রাজাদের ভূমিকা এবং যুদ্ধে ব্রিটেন জয় পরাজয় সম্পর্কে। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাজ্যের পরিপূর্ণ ইতিহাস জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। 1914 সাল থেকে 1918 সালের প্রথমে বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য ছিল একটি নেতৃস্থানীয় মিত্রশক্তি। তারা কেন্দ্রীয় শক্তিগুলির বিরুদ্ধে, বিশেষ করে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সশস্ত্র বাহিনী ব্যাপকভাবে সম্প্রসারিত এবং পুনর্গঠিত হয়েছিল। এই যুদ্ধটি রাজকীয় বিমান বাহিনীর প্রতিষ্ঠার সূচনা করেছিল। 1916 সালের জানুয়ারিতে ব্রিটিশ ইতিহাসে প্রথমবারের মতো নিয়োগের অত্যন্ত বিতর্কিত প্রবর্তন ঘটে, যা ইতিহাসের বৃহত্তম স্বেচ্ছাসেবক সেনাবাহিনীগুলির একটি, যা কিচেনার্স আর্মি নামে পরিচিত ছিল। এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল 20 লক্ষেরও বেশি। 1914 সালে জনগণ এবং রাষ্ট্রনেতাদের মধ্যে উৎসাহ ব্যাপক ছিল এবং সমগ্র ইউরোপ জুড়ে একই অবস্থা বিরাজমান ছিল। 1914 সালের 4 আগস্ট, রাজা পঞ্চম জর্জ তার প্রধানমন্ত্রী, লিবারেল পার্টির নেতা এইচ অ্যাসউইথের পরামর্শে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধ ঘোষণার মূল কারণ ছিল ফ্রান্সের প্রতি গভীর প্রতিশ্রুতি এবং লিবারেল পার্টিকে বিভক্ত না করা। শীর্ষস্থানীয় উদারপন্থীরা হুমকি দিয়েছিলেন যে মন্ত্রিসভা ফ্রান্সকে সমর্থন করতে অস্বীকৃতি জানালে পদত্যাগ করবেন, যার অর্থ হবে জোট বা ইউনিয়নবাদী বিরোধী দলের কাছে সরকারের নিয়ন্ত্রণ হারানো। যাই হোক, লিবারেলদের মধ্যে বৃহৎ যুদ্ধবিরোধী উপাদান বেলজিয়ামের নিরপেক্ষতার গ্যারান্টি সম্পর্কিত 1839 সালের চুক্তিকে সম্মান করার জন্য যুদ্ধকে সমর্থন করবে, যাতে ফ্রান্সের পরিবর্তে জনসাধারণের যুক্তি দেওয়া যায়। অতএব, সরকার কর্তৃক প্রদত্ত এবং পোস্টারে ব্যবহৃত জনসাধারণের যুক্তি ছিল যে 1839 সালের লন্ডন চুক্তির অধীনে ব্রিটেনকে বেলজিয়ামের নিরপেক্ষতা রক্ষা করতে হবে। বেলজিয়াম এবং শেষ পর্যন্ত ফরাসি উপকূলের উপর জার্মান নিয়ন্ত্রণের ফলে সৃষ্ট কৌশলগত ঝুঁকি অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছিল। বেলজিয়ামের নিরপেক্ষতার প্রতি তার বিরূপ আচরণের ফলে যুদ্ধোত্তর আচরণের জার্মান গ্যারান্টিগুলি সন্দেহের মুখে পড়েছিল। তবে, লন্ডন চুক্তিতে বেলজিয়ামের নিরপেক্ষতা রক্ষা করার জন্য ব্রিটেনকে একা প্রতিশ্রুতি দেওয়া হয়নি। অধিকন্তু, নৌ যুদ্ধ পরিকল্পনা প্রমাণ করেছে যে জার্মানির সাথে যুদ্ধের ক্ষেত্রে ব্রিটেন নিজেই তার বন্দরগুলি অবরোধ করে বেলজিয়ামের নিরপেক্ষতা লঙ্ঘন করত। ফ্রান্স এবং রাশিয়া উভয়ের প্রতি ব্রিটেন কর্তব্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পররাষ্ট্র সচিব এডওয়ার্ড গ্রে যুক্তি দিয়েছিলেন যে ফ্রান্সের সাথে গোপন নৌ চুক্তিগুলি জার্মানির পরাজয় থেকে ফ্রান্সকে রক্ষা করার জন্য একটি নৈতিক বাধ্যবাধকতা তৈরি করেছে। ব্রিটিশ জাতীয় স্বার্থ ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের উপর জার্মান নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। গ্রে সতর্ক করেছিলেন যে তার মিত্রদের ত্যাগ করা একটি স্থায়ী বিপর্যয় হবে, যদি জার্মানি যুদ্ধে জয়ী হয়, অথবা ব্রিটিশ সমর্থন ছাড়াই মিত্র বাহিনী জয়ী হয়, তাহলে, যেভাবেই হোক, ব্রিটেন কোনো বন্ধু ছাড়াই থাকবে। এর ফলে ব্রিটেন এবং তার সাম্রাজ্য উভয়ই বিচ্ছিন্নতার ঝুঁকিতে পড়বে। পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ আইরক্রো বলেন, যদি যুদ্ধ শুরু হয় এবং ইংল্যান্ড একপাশে সরে যায়, তাহলে দুটি জিনিসের একটি অবশ্যই ঘটবে। হয় জার্মানি এবং অস্ট্রিয়া জিতবে, ফ্রান্সকে চূর্ণ করবে এবং রাশিয়াকে অপমান করবে। বন্ধুহীন ইংল্যান্ডের অবস্থান কি হবে? অথবা ফ্রান্স এবং রাশিয়া জিতবে, ইংল্যান্ডের প্রতি তাদের মনোভাব কি হবে? ভারত এবং ভূমধ্যসাগর সম্পর্কে কি? লিবারেল পার্টি হয়তো একটি সংক্ষিপ্ত যুদ্ধে টিকে থাকতে পেরেছিল, কিন্তু মহাযুদ্ধের সামগ্রিকতার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল যা দলটি দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছিল। এর ফলে লিবারেল পার্টির সরকার পরিচালনার ক্ষমতা স্থায়ীভাবে ধ্বংস হয়ে যায়। যুদ্ধে দ্রুত জয় না পাওয়ায় ব্রিটিশ জনগণ হতাশ হয়ে পড়েছিল। তারা দীর্ঘদিন ধরে রাজকীয় নৌবাহিনীতে প্রচুর অর্থ ব্যয় করেছে, কিন্তু এখন আনন্দ করার মতো তেমন কিছু ছিল না। 1916 সালের মে মাসে জাটল্যান্ডের যুদ্ধ ছিল প্রথম এবং একমাত্র সময় যখন জার্মান নৌবহর উত্তর সাগরের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু এটিকে অতিরিক্ত করে দেওয়া হয়েছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই আরও গুরুত্বপূর্ণ ইউ-বোটগুলিকে সাহায্য করার জন্য পুনরায় নিযুক্ত করা হয়েছিল। যেহেতু লিবারেলরা রক্ষণশীলদের সাথে পরামর্শ না করেই যুদ্ধ পরিচালনা করেছিল, তাই প্রচণ্ড দলীয় আক্রমণ হয়েছিল। এমনকি লিবারেল ভাষ্যকাররাও শীর্ষে শক্তির অভাব দেখে হতাশ হয়ে পড়েছিলেন। 1915 সালের মে মাসে অ্যাসউইথের লিবারেল সরকার পতন ঘটে, বিশেষ করে অপর্যাপ্ত আর্টিলারি শেল উৎপাদনের সংকট এবং তুরস্কের বিরুদ্ধে বিপর্যয়কর গ্যালিপোলি অভিযানের বিরুদ্ধে অ্যাডমিরাল ফিশারের প্রতিবাদ পদত্যাগের কারণে।
নির্বাচনে ধ্বংসের মুখোমুখি হতে অনিচ্ছুক অ্যাসউইথ 25শে মে একটি নতুন জোট সরকার গঠন করেন। নতুন মন্ত্রিসভার বেশিরভাগই তার নিজস্ব লিবারেল পার্টি এবং ইউনিয়নিস্ট রক্ষণশীল দলের সদস্য ছিলেন, এবং লেবার পার্টির প্রতিনিধিত্বও ছিল প্রতীকী। নতুন সরকার 1.5 বছর স্থায়ী হয়েছিল এবং এটিই ছিল শেষবার যখন লিবারেলরা সরকার নিয়ন্ত্রণ করেছিলেন। এরপর অ্যাসউইথের বিরোধীরা সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করে, যার নেতৃত্বে ছিলেন বোনার ল রক্ষণশীলদের নেতা, স্যার এডওয়ার্ড কারসন আলস্টার ইউনিয়নবাদীদের নেতা, এবং ডেভিড লোয়েড জর্জ তৎকালীন মন্ত্রিসভার একজন মন্ত্রী। ল, যার নিজের দলের বাইরে খুব কম মিত্র ছিল, একটি নতুন জোট গঠনের জন্য পর্যাপ্ত সমর্থনের অভাব ছিল। অন্যদিকে লিবারেল লোয়েড জর্জ অনেক বেশি সমর্থন উপভোগ করে এবং যথাযথভাবে লোয়েড জর্জ লিবারেল এবং লেবারের সাথে একটি সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল জোট সরকার গঠন করে। অ্যাসউইথ তখনও দলের প্রধান ছিলেন, কিন্তু তিনি এবং তার অনুসারীরা সংসদে বিরোধী বেঞ্চে চলে যান। লোয়েড জর্জ তৎক্ষণাৎ ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টাকে রূপান্তরিত করার উদ্যোগ নেন, সামরিক ও অভ্যন্তরীণ নীতি উভয়ের উপর দৃঢ় নিয়ন্ত্রণ গ্রহণ করেন। লোয়েড জর্জ সরকার গঠনের প্রথম 235 দিনে যুদ্ধ মন্ত্রিসভা 200 বার বৈঠক করে। এই সরকার জনগণকে যুদ্ধ অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করে। তখন এই রকম ধারণা ছিল যে প্রতিটি পুরুষ, মহিলা এবং শিশু যুদ্ধ প্রচেষ্টায় তাদের ভূমিকা পালন করবে। অধিকন্তু, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সরকারের সদস্যরা হবেন যুদ্ধ প্রচেষ্টা নিয়ন্ত্রণকারী পুরুষ, প্রাথমিকভাবে প্রতিরক্ষা রাজ্য আইনের অধীনে তাদের প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে। ব্রিটিশ সরকার প্রথমবারের মতো দ্রুত প্রতিক্রিয়া জানাতে পেরেছিল। 1918 সালের বসন্তে দ্রুত ধারাবাহিকভাবে সামরিক ও রাজনৈতিক সংকট দেখা দেয়। পূর্ব ফ্রন্ট থেকে সৈন্য সরিয়ে নিয়ে নতুন কৌশলে পুনরায় প্রশিক্ষণ দেওয়ার পর জার্মানরা এখন পশ্চিম ফ্রন্টে মিত্রশক্তির চেয়ে বেশি সৈন্য নিয়ে যুদ্ধ করছিল। 1918 সালের 21শে মার্চ জার্মানি ব্রিটিশ এবং ফরাসি লাইনের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ বসন্তকালীন আক্রমণ শুরু করে, যুদ্ধক্ষেত্রে বিজয়ের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সৈন্য আসার আগেই। মিত্রবাহিনী বিভ্রান্তিতে 40 মাইল পিছিয়ে পড়ে এবং পরাজয়ের মুখোমুখি হয়ে লন্ডন বুঝতে পারে যে একটি চলমান যুদ্ধে লড়াই করার জন্য আরও সৈন্যের প্রয়োজন। লোয়েড জর্জ 5 লক্ষ সৈন্য খুঁজে বের করে তাদের ফ্রান্সে নিয়ে যান। আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসনের কাছে তাৎক্ষণিক সাহায্য চান এবং পশ্চিম ফ্রন্টে ফরাসি জেনারেল ফচকে কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগে সম্মত হন, যাতে জার্মান আক্রমণ পরিচালনার জন্য মিত্রবাহিনীকে সমন্বিত করা যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রাজপরিবার সবচেয়ে ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছিল, কারণ যুদ্ধে ব্রিটেন প্রধান প্রতিপক্ষ জার্মানির শাসক পরিবারের সাথে তাদের রক্তের সম্পর্ক ছিল। যুদ্ধের আগে ব্রিটিশ রাজপরিবার স্যাক্সকোবার্গ এবং গোথার পরিবার নামে পরিচিত ছিল। 1910 সালে জর্জ পঞ্চম তার পিতা এডওয়ার্ড সপ্তমের মৃত্যুর পর রাজা হন এবং পুরো যুদ্ধ জুড়ে রাজত্ব করেন। তিনি জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেমের প্রথম চাচাতো ভাই ছিলেন, যিনি যুদ্ধের সমস্ত ভয়াবহতার প্রতীক হয়ে উঠেছিলেন। রানী মেরি, যদিও তার মায়ের মতো ব্রিটিশ ছিলেন, তিনি ওয়ার্টেমবার্গের রাজপরিবারের বংশধর, ডিউক অফ টেকের কন্যা ছিলেন। যুদ্ধের সময় এইচজি ওয়েলস ব্রিটেন, এলিয়েন এবং অনুপ্রেরণাদায়ক আদালত সম্পর্কে লিখেছিলেন এবং জর্জ বিখ্যাতভাবে উত্তর দিয়েছিলেন, আমি অনুপ্রেরণাদায়ক হতে পারি না, কিন্তু আমি যদি ভিনগ্রহী হই তবে আমি অভিশপ্ত হব। 1917 সালের 17 জুলাই ব্রিটিশ জাতীয়তাবাদী অনুভূতি প্রশমিত করার জন্য রাজা জর্জ কাউন্সিলের একটি আদেশ জারি করেন, যা তার পরিবারের নাম পরিবর্তন করে হাউস অফ উইন্ডসর রাখে। তিনি বিশেষভাবে ব্রিটেনে বসবাসকারী রানী ভিক্টোরিয়ার সমস্ত বংশধরদের উপাধি হিসেবে উইন্ডসর গ্রহণ করেন, অন্য পরিবারে বিবাহিত মহিলাদের এবং তাদের বংশধরদের বাদ দিয়ে। তিনি এবং তার ব্রিটিশ প্রজা আত্মীয়রা সমস্ত জার্মান উপাধি এবং শৈলী ব্যবহার ত্যাগ করেন এবং ইংরেজি উপাধি গ্রহণ করেন। জর্জ তার বেশ কয়েকজন পুরুষ আত্মীয়কে ব্রিটিশ সমকক্ষ তৈরি করে ক্ষতিপূরণ দেন। এইভাবে তার চাচাতো ভাই ব্যাটেনবার্গের প্রিন্স লুই মিলফোর্ড হ্যাভেনের মার্কেস হন, যখন তার শ্যালক ডিউক অফ টেক কেমব্রিজের মার্কেস হন। অন্যরা, যেমন স্লেসউইগ হোলোস্টাইনের রাজকুমারী মেরি লুইস এবং স্লেসউইগ হোলোস্টাইনের রাজকুমারী হেলেনা ভিক্টোরিয়া, কেবল তাদের আঞ্চলিক পদবি ব্যবহার বন্ধ করে দেন। রাজপরিবারের সদস্যদের উপাধি দেওয়ার ব্যবস্থাও সরলীকৃত করা হয়েছিল। 48 জার্মান পক্ষে যুদ্ধ করা ব্রিটিশ রাজপরিবারের আত্মীয়দের কেবল বিচ্ছিন্ন করা হয়েছিল,
1919 সালের টাইটেলস ডিপ্রিভেশন অ্যাক্ট 1917 সালের বিধান অনুসারে কাউন্সিলের আদেশ অনুসারে তাদের ব্রিটিশ পিয়ারেজদের স্থগিত করা হয়েছিল। রাশিয়ার উন্নয়ন রাজতন্ত্রের জন্য আরও একটি সমস্যা তৈরি করেছিল। রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাস ছিলেন রাজা জর্জের প্রথম চাচাতো ভাই এবং দুই রাজা দেখতে অনেকটা একই রকম ছিল। 1917 সালের রুশ বিপ্লবে যখন নিকোলাসকে উৎখাত করা হয়, তখন উদারপন্থী রাশিয়ান সরকার জার এবং তার পরিবারকে ব্রিটেনে আশ্রয় দেওয়ার অনুরোধ করে। মন্ত্রিসভা একমত হয়েছিল, কিন্তু রাজা চিন্তিত ছিলেন যে জনমত প্রতিকূল এবং তিনি না বলেছিলেন। সম্ভবত জার যে কোনো পরিস্থিতিতে রাশিয়া ছেড়ে যেতে অস্বীকার করতেন। তিনি থেকে যান এবং 1918 সালে বলশেভিক নেতা লেনিন তাকে এবং তার পরিবারকে হত্যার নির্দেশ দেন। ওয়েলসের রাজপুত্র ভবিষ্যৎ এডওয়ার্ড অষ্টম যুদ্ধে অংশগ্রহণ করতে আগ্রহী ছিলেন, কিন্তু সরকার তা অনুমোদন করতে অস্বীকৃতি জানায়, কারণ সিংহাসনের উত্তরাধিকারীকে বন্দী করা হলে প্রচুর ক্ষতি হতে পারে। তা সত্ত্বেও এডওয়ার্ড সরাসরি পরিখা যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন এবং যতবার সম্ভব সম্মুখ সারিতে যাওয়ার চেষ্টা করেছিলেন, যার জন্য তাকে 1916 সালে সামরিক ক্রস প্রদান করা হয়েছিল। যুদ্ধে তার ভূমিকা, যদিও সীমিত, সংঘাতের প্রবীণদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। রাজপরিবারের অন্যান্য সদস্যরাও একইভাবে জড়িত ছিলেন। ডিউক অফ ইয়র্ক রয়্যাল নেভিতে কমিশন লাভ করেন এবং জটল্যান্ডের যুদ্ধে HMS কলিংউডে টারেট অফিসার হিসেবে কাজ করেন, কিন্তু যুদ্ধে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, মূলত অসুস্থতার কারণে। 56 রাজার একমাত্র কন্যা প্রিন্সেস মেরি তার মায়ের সাথে হাসপাতাল এবং কল্যাণ সংস্থা পরিদর্শন করেন, ব্রিটিশ সেনাদের সান্ত্বনা এবং তাদের পরিবারকে সহায়তা প্রদানের প্রকল্পগুলিতে সহায়তা করেন। এই প্রকল্পগুলির মধ্যে একটি ছিল প্রিন্সেস মেরির ক্রিসমাস গিফট ফান্ড, যার মাধ্যমে 1914 সালের ক্রিসমাসে সমস্ত ব্রিটিশ সৈন্য এবং নাবিকদের জন্য 1,62,000 পাউন্ড মূল্যের উপহার পাঠানো হয়েছিল। তিনি গার্ল গাইড আন্দোলন, ভলান্টারি এইড ডিট্যাচমেন্ট ল্যান্ড গার্লস প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন এবং 1918 সালে তিনি একটি নার্সিং কোর্স গ্রহণ করেন এবং গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে কাজ করতে যান। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী অন্যান্য প্রধান ইউরোপীয় শক্তির তুলনায় আকারে ছোট ছিল। 1914 সালে ব্রিটিশদের একটি ছোট, মূলত শহুরে ইংরেজ স্বেচ্ছাসেবক বাহিনী ছিল, যার মধ্যে 4 লক্ষ সৈন্য ছিল, যাদের প্রায় অর্ধেকই বিদেশে বিশাল ব্রিটিশ সাম্রাজ্যের গ্যারিসনের জন্য নিযুক্ত ছিল। 1914 সালের আগস্টে 157টি পদাতিক ব্যাটালিয়নের মধ্যে 74টি এবং 31টি অশ্বারোহী রেজিমেন্টের মধ্যে 12টি বিদেশে নিযুক্ত করা হয়েছিল। এই মোট সেনাবাহিনীতে নিয়মিত সেনাবাহিনী এবং টেরিটোরিয়াল ফোর্সের রিজার্ভিস্ট অন্তর্ভুক্ত ছিল। একসাথে তারা ফ্রান্সে পরিষেবার জন্য ব্রিটিশ এক্সপিডিশনারি ফোর্স BEF গঠন করে এবং ওল্ড কন্টেম্পটিবল নামে পরিচিত হয়। 1914 সাল থেকে -1915 সালে স্বেচ্ছাসেবকদের একটি বিশাল দল, যা কিচেনার্স আর্মি নামে পরিচিত, সোমের যুদ্ধে অংশগ্রহণের জন্য নির্ধারিত ছিল। 1916 সালের জানুয়ারিতে সেনাবাহিনীতে যোগদানের প্রচলন শুরু হয় এবং 1918 সালের শেষ নাগাদ সেনাবাহিনী 4.5 মিলিয়ন পুরুষের সর্বোচ্চ শক্তিতে পৌঁছে যায়। যুদ্ধের শুরুতে রাজকীয় নৌবাহিনীর ছিল বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর, যার বেশিরভাগই 1889 সালের নৌ প্রতিরক্ষা আইন এবং দ্বি-শক্তির মানদণ্ডের কারণে ছিল, যেখানে নৌবাহিনীকে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ বজায় রাখতে বলা হয়েছিল, যেমন তাদের শক্তি কমপক্ষে বিশ্বের পরবর্তী দুটি বৃহত্তম নৌবাহিনীর সম্মিলিত শক্তির সমান ছিল, যা সেই সময়ে ফ্রান্স এবং রাশিয়ার নৌবাহিনীর সমান ছিল। রয়্যাল নেভির শক্তির বেশিরভাগ অংশ গ্র্যান্ড ফ্লিটে মোতায়েন করা হয়েছিল, যার প্রাথমিক লক্ষ্য ছিল জার্মান হাই সিজ ফ্লিটকে একটি যুদ্ধে টেনে আনা। কিন্তু কখনো কোনো সিদ্ধান্তমূলক বিজয় আসেনি। রয়্যাল নেভি এবং জার্মান ইম্পেরিয়াল নেভির মধ্যে যোগাযোগ হয়েছিল, বিশেষ করে হেলিগোল্যান্ড বাইটের যুদ্ধে এবং জুটল্যান্ডের যুদ্ধে। তাদের নিকৃষ্ট সংখ্যা এবং অগ্নিশক্তির কারণে জার্মানরা ব্রিটিশ নৌবহরের কিছু অংশকে একটি ফাঁদে ফেলার এবং 1916 সালের মে মাসে জুটল্যান্ডে এটি কার্যকর করার পরিকল্পনা তৈরি করে, কিন্তু ফলাফল অমীমাংসিত ছিল। 1916 সালের আগস্টে হাই সিজ ফ্লিট একই ধরনের প্রলোভনমূলক অভিযানের চেষ্টা করে এবং ধ্বংস থেকে রক্ষা পাওয়ার জন্য ভাগ্যবান ছিল। জুটল্যান্ডে রয়্যাল নেভির শেখা শিক্ষা ভবিষ্যতে এটিকে আরও কার্যকর বাহিনীতে পরিণত করে। 1914 সালে নৌবাহিনীর রিজার্ভ বাহিনীর 63তম ডিভিশন গঠন করে এবং এটি ভূমধ্যসাগর এবং পশ্চিম ফ্রন্টে ব্যাপকভাবে কাজ করেছিল।
যুদ্ধের সময় রয়্যাল নেভির প্রায় অর্ধেক হতাহতের ঘটনা এই ডিভিশনের মাধ্যমেই ঘটেছিল, সমুদ্রে নয় বরং স্থলে যুদ্ধ করে। যুদ্ধের শুরুতে ডেভিড হেন্ডারসনের নেতৃত্বে রয়্যাল ফ্লাইং কোর্পস RFC ফ্রান্সে পাঠানো হয়েছিল এবং 1914 সালের সেপ্টেম্বরে প্রথমবার আকাশে নজরদারির জন্য ব্যবহৃত হয়েছিল, কিন্তু 1915 সালের 9 মে ওভারসিজে তারা বেতার যোগাযোগের ব্যবহার নিখুঁত করার পরই এটি কার্যকর হয়ে ওঠে। 1914 সালে আকাশে ছবি তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরের বছরই আবার কার্যকর হয়। 1915 সালে হিউ ট্রেঞ্চার্ড হেন্ডারসনের স্থলাভিষিক্ত হন এবং RFC আক্রমণাত্মক ভঙ্গি গ্রহণ করে। 1918 সালের মধ্যে 15,000 ফুট উচ্চতা থেকে ছবি তোলা যেত এবং 3,000-এরও বেশি কর্মী দ্বারা ব্যাখ্যা করা যেত। 1918 সাল পর্যন্ত বিমানগুলিতে প্যারাসুট ছিল না, যদিও যুদ্ধের আগে থেকেই এগুলি পাওয়া যেত। 17 আগস্ট 1917 সালে জেনারেল জেন্স মার্কস বিমান শক্তির ভবিষ্যৎ সম্পর্কে যুদ্ধ পরিষদের কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। শত্রু ভূমি ধ্বংস এবং বিশাল পরিসরে শিল্প ও জনবহুল কেন্দ্র ধ্বংসের সম্ভাবনার কারণে তিনি একটি নতুন বিমান পরিষেবা গঠনের সুপারিশ করেছিলেন যা সেনাবাহিনী এবং নৌবাহিনীর সমান হবে। তবে নতুন পরিষেবা গঠনের ফলে রয়্যাল নেভাল এয়ার সার্ভিস RNAS এর অব্যবহৃত লোক এবং মেশিনগুলিকে পশ্চিম ফ্রন্ট জুড়ে অভিযানের জন্য উপলব্ধ করা হবে, পাশাপাশি আন্তঃসেবা প্রতিদ্বন্দ্বিতাও শেষ হবে যা মাঝে মাঝে বিমান সংগ্রাহককে প্রতিকূলভাবে প্রভাবিত করেছিল। 1 এপ্রিল 1918 সালে RFC এবং রানার্স একত্রিত হয়ে একটি নতুন পরিষেবা রয়্যাল এয়ার ফোর্স RAF গঠন করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে নেপোলিয়নের যুদ্ধের পর প্রথমবারের মতো ব্রিটিশ দ্বীপপুঞ্জের জনগণ নৌ আক্রমণের ঝুঁকিতে পড়েছিল। দেশটি জেপেলিন এবং ফিক্সড উইং বিমানের বিমান আক্রমণেরও শিকার হয়েছিল, যা প্রথমবারের মতো ঘটেছিল। 1914 সালের নভেম্বরে সংঘটিত ইয়ারমাউথ অভিযানটি ছিল ব্রিটিশ উত্তর সাগর বন্দর এবং গ্রেট ইয়ারমাউথ শহরে জার্মান নৌবাহিনীর আক্রমণ। শহরটির খুব কম ক্ষতি হয়েছিল, কারণ সমুদ্র সৈকতে মাইন স্থাপনকারী জার্মান জাহাজগুলি ব্রিটিশ ডেস্ট্রয়ারদের দ্বারা বাধাগ্রস্ত হওয়ার পরেই গোলাগুলি সমুদ্র সৈকতে পড়েছিল। একটি ব্রিটিশ সাবমেরিন বন্দর ছেড়ে জার্মান জাহাজ আক্রমণ করার চেষ্টা করার সময় একটি মাইনের আঘাতে ডুবে যায়, অন্যদিকে একটি জার্মান সাজোয়া ক্রুজার তার নিজস্ব বন্দরের বাইরে দুটি মাইন আঘাত করার পরে ডুবে যায়। 1914 সালের ডিসেম্বরে জার্মান নৌবাহিনীর ব্রিটিশ উপকূলীয় শহর স্কারবোরো, হার্টলপুল এবং হুইগবিতে আক্রমণ চালায়। এই আক্রমণে 137 জন নিহত এবং 593 জন হতাহত হয়, যাদের মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক ছিলেন। এই আক্রমণ ব্রিটিশ জনসাধারণের কাছে জার্মান নৌবাহিনীকে খুবই অজনপ্রিয় করে তোলে, কারণ এটি ব্রিটিশ বেসামরিক নাগরিকদের তাদের বাড়িতে আক্রমণ করেছিল। একইভাবে ব্রিটিশ রয়্যাল নেভি এই অভিযান প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ার জন্য সমালোচিত হয়েছিল। 1916 সালের এপ্রিলে একটি জার্মান ব্যাটলক্রুজার স্কোয়াড্রন ক্রুজার এবং ডেস্ট্রয়ার সহ ইয়ারমাউথ এবং লোয়েস্টফোর্টের উপকূলীয় বন্দরগুলিতে বোমাবর্ষণ করে। যদিও বন্দরগুলির কিছু সামরিক গুরুত্ব ছিল, অভিযানের মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষামূলক জাহাজগুলিকে প্রলুব্ধ করা, যেগুলিকে ব্যাটলক্রুজার স্কোয়াড্রন অথবা পূর্ণ হাই সিস ফ্লিট দ্বারা তুলে নেওয়া যেতে পারে, যারা সুযোগ পেলে হস্তক্ষেপ করার জন্য সমুদ্রে অবস্থান করছিল। ফলাফল অনিশ্চিত ছিল। কাছাকাছি রয়্যাল নেভি ইউনিটগুলি হস্তক্ষেপ করার জন্য খুব ছোট ছিল, তাই জার্মান ব্যাটলক্রুজারগুলি থেকে অনেকটা দূরে রাখা হয়েছিল, এবং প্রথম ব্রিটিশ দ্রুত প্রতিক্রিয়া ব্যাটলক্রুজার স্কোয়াড্রন বা গ্র্যান্ড ফ্লিট আসার আগেই জার্মান জাহাজগুলি প্রত্যাহার করে নেয়। জার্মান জেপেলিনরা 1915 সালের 19 জানুয়ারি গ্রেট ইয়ারমাউথ দিয়ে পূর্ব উপকূলের শহরগুলিতে বোমাবর্ষণ শুরু করে। একই বছরের শেষের দিকে 31 মে লন্ডনেও আঘাত হানে। ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থনকারী প্রচারণা প্রায়শই এই অভিযানগুলিকে তাদের সুবিধার্থে ব্যবহার করত। একজন নিয়োগ পোস্টার দাবি করেছিলেন, বোমায় বাড়িতে মারা যাওয়ার চেয়ে গুলি মোকাবেলা করা অনেক ভালো। তবে জনসাধারণের প্রতিক্রিয়া মিশ্র ছিল। যদিও 10,000 লোক স্কারবোরোতে ক্ষতি দেখতে এসেছিল, লন্ডনের থিয়েটারগুলিতে জেপেলিন আবহাওয়া, অন্ধকার, সুন্দর রাতের সময় কম দর্শক থাকার কথা জানানো হয়েছিল। 1917 সালের 25 মে জার্মানি ক্রমবর্ধমান সংখ্যক ফিক্সড উইং বোমারু বিমান মোতায়েন করতে শুরু করে। বোথাজি আইভি প্রথম লক্ষ্যবস্তু ছিল ফোক্সটন। এই আক্রমণের পর বিমান হামলার সংখ্যা দ্রুত হ্রাস পায় এবং ফিক্সড উইং বিমানের আক্রমণের পক্ষে জেপেলিন অভিযান সম্পূর্ণরূপে বন্ধ করার আগে জার্মানরা মোট 6,000 বোমা ফেলে
যার ফলে 556 জন নিহত এবং 1357 জন আহত হয়। ফোকস্টোন অভিযানের পরপরই বোমারু বিমানগুলি লন্ডনে আক্রমণ শুরু করে। 13 জুন 1917 সালে 14 জন বোথার একটি দিবালোকে আক্রমণ লন্ডনের পূর্ব প্রান্তে 162 জনকে হত্যা করে। এই নতুন হুমকির প্রতিক্রিয়ায় মেজর জেনারেল এডওয়ার্ড বেইলি অ্যাশমোর, একজন আরএফসি পাইলট যিনি পরে বেলজিয়ামে একটি আর্টিলারি ডিভিশনের কমান্ডার ছিলেন, তাকে শনাক্তকরণ, যোগাযোগ এবং নিয়ন্ত্রণের একটি উন্নত ব্যবস্থা তৈরি করার জন্য নিযুক্ত করা হয়েছিল। মেট্রোপলিটন পর্যবেক্ষণ পরিষেবা নামে পরিচিত এই ব্যবস্থাটি লন্ডন বিমান প্রতিরক্ষা অঞ্চলকে ঘিরে রেখেছিল এবং পরে পূর্ব দিকে কেন্টিশ এবং এসেক্স উপকূলের দিকে প্রসারিত হয়েছিল। মেট্রোপলিটন পর্যবেক্ষণ পরিষেবা 1918 সালের গ্রীষ্মের শেষের দিকে সম্পূর্ণরূপে কার্যকর ছিল। যুদ্ধের সময় জার্মানরা ইংল্যান্ডে 51টি বিমান হামলা এবং 52টি স্থির উইং বোমা হামলা চালায়, যার ফলে একসাথে 280 টন বোমা ফেলা হয়। এতে 1413 জন নিহত এবং 3409 জন আহত হয়। বিমান বিরোধী ব্যবস্থার সাফল্য সীমিত ছিল। অভিযানে অংশ নেওয়া 397টি বিমানের মধ্যে মাত্র 24টি গোথাকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল, যদিও আরও 37টি দুর্ঘটনায় হারিয়েছিল। এছাড়া জেপেলিন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা আরও সফল ছিল। 17টি গুলি করে ভূপাতিত করা হয়েছিল এবং 21টি দুর্ঘটনায় হারিয়েছিল। ব্রিটিশ সরকারের সরকারি প্রতিবেদনে অনুযায়ী 9,08,371 জন সৈনিক যুদ্ধে নিহত, ক্ষতবিক্ষত, যুদ্ধবন্দী হিসেবে মারা যাওয়া অথবা বিশ্বযুদ্ধে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এটি ব্রিটেন এবং তার উপনিবেশগুলিতে বিভক্ত। ব্রিটিশ 7,04,121 জন, ব্রিটিশ ভারতে 64,449 জন, কানাডায় 56,639 জন, অস্ট্রেলিয়ায় 59,330 জন, নিউজিল্যান্ডে 16,711 জন, দক্ষিণ আফ্রিকায় 7,721 জন। এছাড়া পৃথকভাবে তালিকাভুক্ত করা হয়েছে রয়্যাল নেভি যুদ্ধে নিহত এবং নিখোঁজ 32,287 জন এবং মার্চেন্ট নেভি যুদ্ধে নিহত 14,661 জন। যুদ্ধ অফিসের প্রতিবেদনে রয়্যাল ফ্লাইং কোর্পস এবং নবজাতক রয়্যাল এয়ার ফোর্সের পরিসংখ্যান দেওয়া হয়নি। যুদ্ধের অফিসিয়াল মেডিকেল হিস্ট্রির চূড়ান্ত খণ্ড, ক্যাজুয়ালিটিস অ্যান্ড মেডিকেল স্ট্যাটিস্টিক্স নামে একটি দ্বিতীয় প্রকাশনা, মৃত্যুর কারণে ব্রিটিশ সাম্রাজ্যের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য দেয় হয়। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত যুদ্ধে মোট ক্ষয়ক্ষতি ছিল 8,76,084 জন, যার মধ্যে 4,18,361 জন নিহত, 1,67,172 জন আহত অবস্থায় মারা যান, 1,13,173 জন রোগ বা আঘাতের কারণে মারা যান, 1,61,046 জন নিখোঁজ বলে ধারণা করা হয় এবং 16,332 জন যুদ্ধবন্দী হিসেবে মারা যান। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন 8,88,246 জন সাম্রাজ্যবাদী যুদ্ধে নিহতের তালিকা করেছ। এই পরিসংখ্যানে চিহ্নিত সমাধি এবং স্মারকগুলিতে নাম অনুসারে স্মরণ করা সমাধি অন্তর্ভুক্ত রয়েছে। সমগ্র সাম্রাজ্য থেকে অতিরিক্ত 1,87,644 জন অজ্ঞাত সমাধি রয়েছে। বেসামরিক মৃত্যুর হার যুদ্ধ পূর্ব স্তরকে ছাড়িয়ে গেছে 2,92,000, যার মধ্যে খাদ্য সংকটের কারণে 1,09,000 এবং স্প্যানিশ ফ্লুতে 1,83,577 জন মারা গেছে। 1922 সালের যুদ্ধ অফিসের প্রতিবেদনে নিজ দ্বীপপুঞ্জে বিমান ও সমুদ্র বোমাবর্ষণের কারণে 1,260 জন বেসামরিক এবং 310 জন সামরিক কর্মীর মৃত্যুর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছিল। এছাড়া সমুদ্রে ইউ-বোট আক্রমণে 908 জন বেসামরিক এবং 63 জন জেলে নিহত হন। 1911 সালে 4.8 মিলিয়ন জনসংখ্যার স্কটল্যান্ড 6,90,000 সৈন্যকে যুদ্ধে পাঠায়, যার মধ্যে 74,000 যুদ্ধে বা রোগে মারা যায় এবং 1,50,000 গুরুতর আহত হয়। মাঝে মাঝে স্কটিশ সৈন্যরা সক্রিয় যোদ্ধাদের একটি বড় অংশ ছিল এবং অনুরূপ ক্ষতির সম্মুখীন হয়, যেমন লুসের যুদ্ধে, যেখানে 3টি পূর্ণ স্কটস ডিভিশন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধে ব্রিটিশদের লাভও কম হয়নি। এই যুদ্ধের ফলে ওসমানী সাম্রাজ্য ভেঙে পড়ে এবং ওসমানী সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল মিত্রপক্ষ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। 1919 সালে আরও পরিবর্তন আসে ভার্সাই চুক্তির মাধ্যমে। লন্ডন অতিরিক্ত 18 লক্ষ বর্গমাইল এলাকা এবং 13 মিলিয়ন নতুন প্রজাদের দায়িত্ব গ্রহণ করে। লিগ অফ নেশনস ম্যান্ডেট অনুসারে জার্মানি এবং অটোমান সাম্রাজ্যের উপনিবেশগুলি মিত্রশক্তির অস্ট্রেলিয়া,
নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সহ কাছে পুনর্বণ্টন করা হয়, যার ফলে ব্রিটেন ফিলিস্তিন এবং ট্রান্সজর্ডান, ইরাক, ক্যামেরুন এবং টোগোর কিছু অংশ এবং টাঙ্গানিকার নিয়ন্ত্রণ লাভ করে। বিদ্রূপাত্মকভাবে, ব্রিটিশ সাম্রাজ্য যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে অনেক দুর্বল সাম্রাজ্যের সাথে তার আঞ্চলিক বিরোধ শীর্ষে পৌঁছেছিল। পরিশেষে বলা যায় যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করেছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। ওসমানী সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করা এবং জার্মানির উপর অসংখ্য বিতর্কিত চুক্তি চাপিয়ে দেওয়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর অন্যতম কারণ বলে মনে করা হয়। ইতিহাসবিদরা মনে করেন প্রথম বিশ্বযুদ্ধের শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল। প্রিয় দর্শক, ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত ভিডিওটা দেখতে হলে আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি।